6 বছরের একটি বাচ্চা মেয়ে বাহারি, যার বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে। পৃথিবীতে আপন বলতে রয়েছে তার মা। যদিও বাহারি বয়সে অনেক ছোট ছিল, কিন্তু এইটুকু বয়সে তাকে সমাজের এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যেটা দেখলে যে কোনো মানুষই তাদের চোখের পানি ধরে রাখতে পারবে না। ইরানি মুভিগুলো কতটা হৃদয়স্পর্শী হয় সেটা তো আমরা সকলেই জানি, আর আজকের এই মুভির গল্পটিও সেটার ব্যতিক্রম নয়। তাহলে চলুন ঘুরে আসা যাক নিষ্পাপ এক বাচ্চা মেয়ের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইরানের অনেক ছোট্ট একটি শহরে, যেখানে আমরা একটি স্কুল দেখতে পাই। আর সেই স্কুল থেকে দৌড়ে বেরিয়ে আসছে ফুলের মতো নিষ্পাপ ছোট ছোট বাচ্চারা। স্কুল ছুটি হওয়ার কারণে বাচ্চারা অনেক আনন্দ করতে করতে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। তবে তাদের মধ্যেই ছোট্ট একটি বাচ্চা মেয়ে চারিদিকে কিছু একটা দেখছিল। এরপর দেখতে দেখতে এক এক করে সমস্ত বাচ্চারাই তাদের বাড়িতে চলে যায়। কিন্তু স্কুল গেটের পাশের একটি দেয়ালের কাছে রোদের সোনালি আলোতে চুপ করে বসেছিল সেই বাচ্চা মেয়েটি। আসলে এই মেয়েটির নাম হলো বাহারি। তার নামের মতোই সে দেখতেও অনেক সুন্দর ছিল। সৃষ্টিকর্তা যেন তাকে সবকিছুতেই পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু এত পূর্ণতার মাঝেও একটি মাত্র অপূর্ণতা ছিল। আসলে এই নিষ্পাপ শিশুটি ছিল মানসিক ভারসাম্যহীন, এমনকি সে ঠিকমতো হাঁটতে পারত না। তবে এসবের পেছনে অনেক মর্মান্তিক একটি ঘটনা আছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। তো বাহারি প্রতিদিন স্কুলের এই দেয়ালের পাশে বসেই তার মায়ের জন্য অপেক্ষা করে। এরপর তার মা এসে তাকে নিয়ে যায়। বাহারির মায়ের নাম ছিল ফাতেমা। তো পরের দিন সকালে ফাতেমা একটি গাড়িতে করে বাহারিকে নিয়ে শহরের কোনো একটি জায়গাতে যাচ্ছিল। তবে ফাতেমা এখানে গাড়ির ড্রাইভারকে গাড়িটি অনেক আস্তে চালাতে বলছিল, কারণ বাহারি অনেক ভয় পাচ্ছে। তাই সে তার হাত দিয়ে তার চোখ দুটো বন্ধ করে রেখেছে। তবে বাহারির এই ভয়ের পেছনে অনেক বড় একটি কারণ আছে। আসলে কয়েক বছর আগে বাহারি তার বাবা মায়ের সঙ্গে গাড়িতে করে বেড়াতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে তাদের গাড়িটির অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই অ্যাক্সিডেন্টেই বাহারির বাবা মারা যায়। এমনকি সেদিনই বাহারি তার পায়ে অনেক আঘাত পায়, যার ফলে আজ পর্যন্ত সে ঠিকমতো হাঁটতে পারে না। এমনকি ওই ঘটনার পরেই বাহারি মানসিক ভারসাম্যহীনের মতো হয়ে যায়, আর সে তখন থেকে অনেক কম কথা বলে। বাহারি আসলে তার বাবাকে অনেক ভালোবাসত, তাই বাবাকে হারিয়ে যেন সে একদম বাকরুদ্ধ হয়ে যায়। তো এবার অনেকটা রাস্তা সফরের পরে ফাতেমা তার মেয়ে বাহারিকে নিয়ে একটি অফিসে পৌঁছে যায়। আসলে এই অফিসে আজকে বাহারিকে একটি পরীক্ষা দিতে হবে, আর এটা কিসের পরীক্ষা সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো অফিস রুমে প্রবেশ করে ফাতেমা সেখানে একজন টিচারকে দেখতে পায়। আর টিচার এখানে ফাতেমাকে বলে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, পরীক্ষা নেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা এখন আসতে পারেন। কিন্তু ফাতেমা এখানে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, না না স্যার, এমনটা করবেন না, আমরা অনেক দূর থেকে এসেছি, আর আমার মেয়েটার পায়ে সমস্যা, ও ঠিকমতো হাঁটতে পারে না, তাই ওকে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। আপনি দয়া করে আমার মেয়েটার পরীক্ষা নিন, একটু চেষ্টা করে দেখুন না, আমার মেয়েটা পারবে। যদিও টিচার প্রথমে রাজি হতে চাইছিল না, কিন্তু ফাতেমার অনেক কাকুতি মিনতির পর টিচার রাজি হয়। আর সৌভাগ্যবশত সে ফোন করে জানতে পারে যে টিচার বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে সে এখনও সেখানে রয়েছে। এরপর ফাতেমা এবং বাহারিকে সেখানে পাঠিয়ে দেয়া হয়। তবে বাহারি এখানে অনেক ভয় পাচ্ছিল। সে দরজার কাছে চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু টিচার তাকে অনেক আদর করে তার কাছে ডাকে। তারপরও বাহারির ভয় একদমই কমে না। এবার বাহারি ভয়ে ভয়ে পরীক্ষা চেয়ারে বসে। টিচার তখন তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। প্রথমে টিচার বাহারিকে 3টি রং দেখায়, লাল, নীল এবং হলুদ। আর সে বাহারিকে বলতে বলে যে এখানে কোনটা কোন রং, কিন্তু বাহারি কোনো কথাই বলছিল না। যদিও এগুলো তার মা তাকে বাড়িতেই শিখিয়েছে, আর বাহারি তার মায়ের সামনে খুব সুন্দরভাবে এগুলো বলতেও পারে। এবার টিচার তখন বাহারিকে কিছু রং পেন্সিল এবং একটি সাদা পৃষ্ঠা দেয়, আর সে বাহারিকে সেই বইতে থাকা রঙগুলো সাদা কাগজের মধ্যে এঁকে দেখাতে বলে। কিন্তু ঠিক তখনই বাহারি চেয়ার থেকে পড়ে গেলে টিচার যখন তাকে ওঠাতে যায়, তখন দেখা যায় বাহারি তার প্যান্ট নষ্ট করে ফেলেছে, কারণ সে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। তাই বাহারির পরীক্ষা এখানেই শেষ হয়। বাহারির মা ফাতেমা মন খারাপ করে মেয়েকে নিয়ে তাদের শহরে ফিরছিল। সে তার সাইকেলে করে মেয়েকে নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। তবে ফাতেমার বাহারির জন্য অনেক কষ্ট হচ্ছিল। আসলে এই পরীক্ষাটি ছিল বাহারির জীবনের অনেক বড় একটি পরীক্ষা। বাহারি যেহেতু ঠিকমতো চলাফেরা করতে পারে না এবং তার মানসিক পরিস্থিতিও খুব একটা ভালো না, তাই বাহারি যে স্কুলে লেখাপড়া করে সেই স্কুলে তাকে রাখতে চাওয়া হচ্ছে না। টিচাররা তাকে সেই স্কুল থেকে বের করে দিতে চাইছে। তারা বাহারিকে প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে বলছে, কারণ স্কুলের প্রিন্সিপাল মনে করছে বাহারি একজন প্রতিবন্ধী, আর কোনো প্রতিবন্ধী বাচ্চা সাধারণ বাচ্চাদের সঙ্গে পড়তে পারবে না। এতে করে নাকি অন্যান্য বাচ্চাদের সমস্যা হচ্ছে।
কিন্তু বাহারির মা ফাতেমা স্কুল টিচারকে অনেকবার বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, আমার মেয়ে বাহারি প্রতিবন্ধী নয়, আপনারা ভুল বুঝছেন। আমার মেয়ে ছোট থেকে অনেক দুরন্ত এবং স্বাভাবিক ছিল, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পর থেকে সে কিছুটা চুপচাপ হয়ে গিয়েছে এবং অল্পতেই একটু ভয় পায়। তবে আপনারা অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন মনে করেন, কিন্তু আমার মেয়েটা এমন নয়। আমার মেয়ে একদম সুস্থ এবং স্বাভাবিক। ওকে একটু আদর স্নেহ দিলেই ওর ভয় ভেঙে যাবে, ও তখন স্বাভাবিকভাবেই লেখাপড়া করতে পারবে। কিন্তু প্রিন্সিপাল কিছুতেই তার কথা মানছিল না। সে বাহারিকে বারবার প্রতিবন্ধী বলছিল। তবে ফাতেমা যখন এটা মানতে চাইছিল না, তখন প্রিন্সিপাল তাকে বাহারির সেই পরীক্ষার কথা বলে, যেটা ইরানের গভর্নমেন্টের একটি অফিসে গিয়ে দিতে হয়। আর সেই পরীক্ষায় বাচ্চাদেরকে কিছু মৌলিক প্রশ্ন করা হয়। যদি বাচ্চারা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, তখন সে অফিস থেকে সরকারিভাবে তাদেরকে একটি সার্টিফিকেট দেয়া হয়। আর সেই সার্টিফিকেটের মাধ্যমেই তারা তখন যে কোনো স্কুলে লেখাপড়া করতে পারে। তো প্রিন্সিপাল তখন ফাতেমাকে বাহারির জন্য সেই সার্টিফিকেট নিয়ে আসতে বলে। আর তাই সেই সার্টিফিকেটের জন্যই ফাতেমা বাহারিকে নিয়ে সেই অফিসে গিয়েছিল। কিন্তু তার এই একমাত্র আশাও আজকে শেষ হয়ে গিয়েছে। বাহারি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আর সেই পরীক্ষাটি ছিল ইরানের সরকারি নিয়ম, কারণ যদি কোনো বাচ্চা সেই পরীক্ষাতে উত্তীর্ণ না হয়, তাহলে সে সাধারণ কোনো স্কুলে পড়তে পারবে না, তাদেরকে আলাদা স্কুলে পড়তে হবে। কিন্তু ফাতেমা কখনোই তার মেয়েকে প্রতিবন্ধীদের স্কুলে পড়াতে চায় না, কারণ সে জানে তার মেয়ে স্বাভাবিক, তার মেয়ে প্রতিবন্ধী নয়। একজন মায়ের চাইতে তার সন্তানকে কে ভালো চেনে। তাই বাহারির মা তখন বাড়িতে না গিয়ে বাহারিকে নিয়ে আবারও তার পুরনো স্কুলে চলে আসে। আর সে স্কুলের প্রিন্সিপালের কাছে শেষবারের মতো মিনতি করে যে তার মেয়েটাকে যেন এই স্কুল থেকে বের করে দেয়া না হয়। কিন্তু প্রিন্সিপাল তখন ফাতেমাকে বলে, আপনি আসলে একজন নাছোড়বান্দা। আপনি এটা স্বীকার কেন করছেন না যে আপনার বাচ্চা প্রতিবন্ধী? এক কথা আপনাকে আর কতবার বলবো? আর আমি মানলাম আপনার কথাই সত্য। তো যদি আপনার কথা সত্যই হয়ে থাকে, তাহলে সরকারি সার্টিফিকেট দেখান, তারপর আমি এই স্কুলে তাকে রাখব। কিন্তু ফাতেমা এবার প্রিন্সিপালের উপর কিছুটা রেগে যায়। আর সে তাকে বলে, সার্টিফিকেটে কি আপনাদের কাছে সবকিছু? আমার মেয়েটা আসলে সবসময় আতঙ্কিত থাকে, তাই কোনো পড়া দিতে গেলে অথবা লিখতে গেলে সে ভয় পায়। কিন্তু সে যখন আমার কাছে পড়ে, তখন সে সবকিছু পারে। আপনারা দয়া করে তাকে একটু স্নেহ দিয়ে পড়িয়ে দেখুন, আমার বিশ্বাসও কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। প্রিন্সিপাল তখন তাকে বলে, যদি আপনার মেয়ে আপনার কাছেই ভালো পড়ে, তাহলে আপনি বাড়িতে বসেই তাকে পড়ান, আমাদেরকে এভাবে বিরক্ত করবেন না তো। সরকারি সার্টিফিকেট ছাড়া আমরা তাকে স্কুলে রাখতে পারবো না। আমাদের দেশে এই নিয়ম নেই, তাই অন্তত দেশের নিয়ম কানুন মেনে চলুন। একথা শুনে ফাতেমা সেখানে আর কিছুই বলে না। সে বাহারিকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। কিন্তু বাহারি কেন যেন আজকে স্কুল থেকে যেতে চাইছিল না। সে বারবার পেছনে ঘুরে স্কুলটিকে দেখছিল, এমনকি সে তার বন্ধুদেরকেও দেখছিল। আসলে বাহারিও বুঝতে পেরেছে যে তাকে আজকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। কিন্তু সে তার এই প্রিয় স্কুল ছেড়ে কোথাও যেতে চাইছিল না। সে তার ক্লাসে যেতে চায়, স্কুল মাঠে খেলতে চায় এবং তার বন্ধুদের সাথে থাকতে চায়। কিন্তু রাষ্ট্রের নিয়ম কানুনের কাছে তার সবকিছু যেন বাধা পড়ে গিয়েছে। এবার ফাতেমা বাহারিকে নিয়ে সাইকেলে করে কোনো এক জায়গার দিকে যাচ্ছিল। আর বাহারি এখানে মন খারাপ করে তার মায়ের পেছনে চুপচাপ বসেছিল। এবার প্রায় কিছুক্ষণের মধ্যেই তারা একটি স্কুলের কাছে পৌঁছে যায়। আর এই স্কুলটি ছিল বিশেষ বাচ্চাদের জন্য, অর্থাৎ এটাই হলো প্রতিবন্ধী শিশুদের স্কুল। সমস্ত জায়গাতে ব্যর্থ হয়ে অবশেষে ফাতেমা এই স্কুলে এসেছে। তবে সে বাহারিকে আজকে এই স্কুলে ভর্তি করতে আসেনি, সে শুধু স্কুলটিকে দেখতে এসেছে। স্কুলের ভেতরে অনেক বাচ্চারা ছিল, আর তারা সবাই ছিল প্রতিবন্ধী। তবে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। আর এখানকার টিচারদের ব্যবহার ভালোই মনে হচ্ছে। তাই ফাতেমা তখন আর কিছু চিন্তা না করে তার মেয়ে বাহারিকে এই স্কুলেই ভর্তি করে দেয়। কিন্তু বাহারির কেন যেন কোনো কিছুতেই ভালো লাগছিল না। এমনকি সে আজ বাড়িতে এসেও ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না এবং সে কোনো কথা না বলেই চুপচাপ তার বিছানার একটি কোণায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু এমনটা বাহারি কোনোদিনও করেনি। বাহারি ছোট হলেও সে সবকিছুই বুঝতে পারে। সে জানে যে তার সঙ্গে কি ঘটছে। এবার পরের দিন সকালবেলা ফাতেমা বাহারিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে তখন মরিয়া হয়ে তার মেয়েকে খুঁজছিল। তবে হঠাৎ করেই তার কিছু একটা মনে হলে সে তাদের শহরের কবরস্থানে চলে আসে। আর সে দেখতে পায় তার ধারণাই সত্যি হয়েছে। বাহারি এখানে তার বাবার কবরের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আসলে যখনই বাহারি তার মনে অনেক দুঃখ পায়, তখনই সে তার বাবার কবরের কাছে এসে দাঁড়িয়ে থাকে। বাহারি তার বাবাকে অনেক ভালোবাসত, আর এখনও সে তার বাবাকে ভোলেনি। এবার পরের দিন সকালে ফাতেমা তার সাইকেলের পেছনে বসিয়ে বাহারিকে তার নতুন স্কুলে দিয়ে আসতে যাচ্ছিল। তবে স্কুলের কাছে এসে সে বাহারিকে সাইকেল থেকে নামিয়ে দেয়। আর সে বাহারিকে বলে,
তুমি এখান থেকে সোজা তোমার নতুন স্কুলে চলে যাও। আমার আজকে দেরি হয়ে যাচ্ছে মা, আমি তোমাকে নিতে আসব। এই বলেই ফাতেমা সেখান থেকে চলে যায়। যেহেতু বাহারির বাবা ছিল না, তাই ফাতেমা ছোটখাটো কিছু কাজ করে তার সংসার চালায়। এদিকে বাহারি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্কুলের গেটের সামনে চলে আসে, কিন্তু সে আর স্কুলের ভেতরে যায়নি। সে সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, আর সে আশেপাশে সমস্ত কিছু দেখছিল। তবে কিছুক্ষণ পরে সে শহরের অন্য আরেকটি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেকটা রাস্তা পার হয়ে একটি জায়গার সামনে আসে এবং সে সেই জায়গাটিতে দাঁড়িয়ে যায়। আসলে এটা ছিল তার পুরনো স্কুল। বাহারিকে সবাই প্রতিবন্ধী মনে করলেও বাহারি কিন্তু সবকিছুই বোঝে। তার মনেও ভালো লাগা খারাপ লাগা রয়েছে। তো বাহারি এখানে প্রায় অনেক সময় যাবৎ স্কুলের একটি দেয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অজানা এক ভয়ের কারণে সে স্কুলে প্রবেশ করে না। তবে যখনই সে স্কুলের ভেতর থেকে অন্যান্য বাচ্চাদের হৈ হুল্লোড়ের আওয়াজ শুনতে পায়, তখন সে দূরে দাঁড়িয়ে সেই বাচ্চাদেরকে দেখছিল। আসলে এতগুলো দিন তো সে এই বাচ্চাদের সঙ্গেই কাটিয়েছে, তাদেরকে ছেড়ে সে অন্য স্কুলে কিভাবে পড়বে? তাই তো সেই স্কুলের প্রতি থাকা আলাদা এক মায়ের কারণে স্কুলটিতে ছুটে এসেছে। তো বাহারি যখন তার বন্ধুদেরকে স্কুল মাঠে খেলতে দেখে, তখন তারও অনেক ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে তাদের সঙ্গে খেলা করতে, কিন্তু এখন তার স্কুলের মধ্যে যাওয়ার অনুমতি নেই। তাই সে স্কুল গেটের সামনে বসে বসে তার বন্ধুদেরকে দেখছিল। এবার যখন সে স্কুল ছুটি হয়ে যায়, তখন বাহারি আর সেখানে বসে থাকে না। সে আস্তে আস্তে তার মা যেখানে কাজ করত, সে সোজা সেখানে চলে যায়। তার মা আসলে একটি রুটি বানানোর দোকানে কাজ করে, আর সে বাহারিকে একাই এখানে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে জানে তার মেয়ে অনেক বুদ্ধিমতী। আর যদি তার মেয়ে সত্যি সত্যিই মানসিক ভারসাম্যহীন হতো, তবে কি সে এভাবে সবকিছু বুঝতে পারত? বাহারিও এখানে তার মাকে দেখে মুচকি মুচকি হাসছিল। তবে আজকে তার মায়ের একটু বেশিই কাজ আছে, আর কাজগুলো শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তাই বাহারি তখন তার মাকে বলে, আমি বাসায় যেতে চাই মা, আমি বাসায় গিয়ে হোমওয়ার্ক করব। তাই ফাতেমা তখন বাহারিকে তার একজন পরিচিত প্রতিবেশীর সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেয়। এবার পরের দিন সকালবেলা ফাতেমা বাহারিকে আবারও তার সাইকেলে করে স্কুলের সামনে নামিয়ে দেয়, আর সে তাকে স্কুলের ভেতরে যেতে বলে তার কাজে চলে যায়। তবে গত দিনের মতো বাহারি স্কুলের সামনে যায় ঠিকই, কিন্তু তার মন ছুটে যায় তার পুরাতন স্কুলে। তাই সে আবারও তখন তার পুরাতন স্কুলের সামনে চলে যায়। এরপর সে বাহিরে দাঁড়িয়ে তার বন্ধুদেরকে দেখতে থাকে, যেখানে আজকেও বাচ্চারা স্কুল মাঠে অনেক আনন্দে খেলা করছে। অন্যদিকে আমরা সেই স্কুলের প্রিন্সিপাল এবং বাকি টিচারদেরকে দেখতে পাই, যারা কিনা অফিস রুমে বসে নাস্তা করছিল। কিন্তু ঠিক তখনই তারা তাদের স্কুলে সিসিটিভি ফুটেজের দিকে তাকায়। তারা তখন দেখতে পায় যে বাহারি তাদের স্কুলের সামনে বসে আছে। প্রিন্সিপাল তখন সঙ্গে সঙ্গে বাহারির মাকে ফোন করে, আর সে বাহারির মাকে যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে দেখা করতে বলে। এরপর ফাতেমা তখন তার সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে সেই স্কুলের সামনে চলে আসে। সে দেখতে পায় বাহারি সেই স্কুলের সামনে বসে ঘুমিয়ে পড়েছে। আসলে প্রায় অনেক সময় ধরে সেখানে বসে থাকতে থাকতে বাহারি একদম ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে বাহারির মা পাগলের মতো ছুটে এসে বাহারিকে তার কোলে তুলে নেয়। সে তার মেয়েকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পাচ্ছিল, এমনকি সে তার মেয়ের মুখটা দেখে সেখানে তার চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর সে বাহারিকে জাগিয়ে তুলে তার সাইকেলের পেছনে বসায়, আর সে তার মেয়েকে নিয়ে তাদের বাড়ির দিকে যেতে থাকে। তো আজকে আমরা তাদের বাড়িতে যাওয়ার রাস্তায় একটি ব্রিজ দেখতে পাই, আর এই ব্রিজটিকে সবাই হোয়াইট ব্রিজ নামেই চেনে। এই ব্রিজ দিয়েই ফাতেমা তার মেয়েকে নিয়ে প্রতিদিন যাতায়াত করে। তো আজকে যখন তারা সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, তখন ফাতেমা ব্রিজের অপর প্রান্তে বাহারির পুরাতন স্কুলের প্রিন্সিপালকে দেখতে পায়। তাই সে তখন সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে আসে, আর ফাতেমা এখানে প্রিন্সিপালকে বলে, আপনি এতটা স্বার্থপর কিভাবে হতে পারেন? ছোট্ট একটা বাচ্চা মেয়েকে স্কুল থেকে বের করে দিয়েছেন। যদিও আমার মেয়েটা প্রতিবন্ধী নয়, তারপরও আপনারা ওর সাথে এমন করছেন। দেখলেন তো আজকে কিভাবে আমার মেয়েটা স্কুলের সামনে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল, অথচ আপনারা কেউ একবার আমার মেয়েটার কাছেও আসেননি। ওরও আবেগ আছে, ওরও কষ্ট হয়। আপনারা কি একটা নিষ্পাপ শিশুর মনও বোঝেন না? ওর পুরনো স্কুলে পড়তে চায়। আপনার জন্য আমার মেয়েটাকে প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করাতে হয়েছে। একটা মায়ের জন্য এটা কতটা কষ্টের ভাবতে পারছেন? কিন্তু প্রিন্সিপাল এখানে তাকে বলে, তোমার মেয়ের জন্য ওই স্কুলে ঠিক আছে। এই বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। সে তখন পেছন থেকে বলে, আপনি একজন নির্দয় মহিলা, একদিন দেখে নেবেন ওই স্কুলে আমি আমার মেয়েকে ভর্তি করাবো, আর আমি এটাও প্রমাণ করব যে আমার মেয়ে প্রতিবন্ধী নয়। এটার জন্য আমার যা করতে হবে আমি তাই করব। প্রিন্সিপালও তখন পেছন থেকে ফাতেমাকে খোঁচা মেরে বলে, যেদিন এই নদীর মধ্যে পানি আসবে সেদিনই আমি আপনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি নেব। এই বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। আর এই কথাটি বাহারি অনেক মনোযোগ দিয়ে শোনে। আসলে হোয়াইট ব্রিজের নিচে যেই নদীটি রয়েছে সেটার পানি প্রায় 20 বছর আগে শুকিয়ে গিয়েছে, আর এই 20 বছর ধরে কখনোই এই নদীতে পানি আসেনি।
এবং ভবিষ্যতেও এখানে পানি আসার কোনো সম্ভাবনাই নেই। তাই প্রিন্সিপাল ফাতেমাকে এই কথাটি বলেছে। আর এখানকার নদীর পানি একদম শুকিয়ে এখানে পাথর বেরিয়ে এসেছে এবং এই পাথরগুলো ছিল সাদা। আর যেহেতু সম্পূর্ণ নদীর মাটির অবস্থা সাদা রঙের ছিল, তাই এই ব্রিজটিকে বলা হয় হোয়াইট ব্রিজ। তো ফাতেমা এখানে প্রিন্সিপালের কথা শুনে বুঝতে পারে যে সে হয়তো তার মেয়েকে তার পুরাতন স্কুলে কখনোই ফিরিয়ে দিতে পারবে না। তাই তার অনেক মন খারাপ হয়। কিন্তু ছোট্ট বাহারি তো ছিল অবুঝ শিশু, তাই তার কাছে মনে হচ্ছিল স্কুলের প্রিন্সিপাল হয়তো সত্যি কথাই বলছে, যে যদি একবার নদীতে পানি চলে আসে তাহলেই হয়তো সে তার স্কুলে ফিরে যেতে পারবে। এরপর বাহারি সেদিন আবারও তার বাবার কবরস্থানে যায়। আর সে কিছুক্ষণ তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে থেকে সেখানে তার বাবার যে ছবিটি ছিল সেই ছবিটিতে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে বাহারিকে যখনই তার মা তার স্কুলের জন্য ছেড়ে যেত, তখনই বাহারি হাঁটতে হাঁটতেই আবারও তার পুরাতন স্কুলে ফিরে আসত এবং স্কুল গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধুদেরকে দেখত। তবে সেদিন হঠাৎ করেই তার বন্ধুরা বাহারিকে সেখানে দেখতে পায়। তারা এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। তারা সবাই এসে বাহারিকে জড়িয়ে ধরে। বাহারিও এতে অনেক খুশি হয়। এরপর বাহারি তার বন্ধুদেরকে জানায়, আমি খুব শীঘ্রই আবারও এই স্কুলে আসছি। ম্যাম বলেছে হোয়াইট ব্রিজের নদীতে পানি আসলেই সে আমাকে স্কুলে ভর্তি নেবে। তার বান্ধবীরাও এই কথা শুনে অনেক খুশি হয়। কিন্তু ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল আসে। সেই বাচ্চাদেরকে বাহারির কাছ থেকে চলে আসতে বলে। এবার তারা সেখান থেকে চলে গেলে বাহারিও তখন দৌড়ে সেখান থেকে চলে আসে। সে সোজা সেই হোয়াইট ব্রিজের কাছে চলে যায়। তবে তার আগে সে সেখান থেকে কিছুটা দূরের একটি নালা দেখতে যায়, যেখানে অল্প অল্প পানির স্রোত আছে। এরপর সে দৌড়ে সেই ব্রিজে গিয়ে উপর থেকে নিচের দিকে তাকায়। সে আসলে দেখতে চাইছিল যে সেই নালা থেকে এখানে কোনো পানি আসে কিনা, কিন্তু না, এখানে কোনো জায়গা থেকে কোনো পানি আসে না। এবার সেখানে তাদের এলাকার কয়েকজন ছেলে আসে। আর একটি ছেলে এখানে বলে, বাহারি, তুমি কি এভলিউশন টেস্টে পাশ করতে পারোনি? এভলিউশন টেস্ট হলো সেই পরীক্ষা যেটাতে বাহারি পাশ করতে পারেনি। কিন্তু বাহারি এখানে তাদেরকে বলে, আমি পাশ করতে পারিনি, এতে কি হয়েছে? ম্যাম বলেছে এই নদীতে পানি আসলেই সে আমাকে স্কুলে ভর্তি নেবে। তখন এই ছেলেগুলো তাকে বলে, পানি? তাও আবার এই নদীতে? তুমি কি দেখতে পাচ্ছ না নদীটি একদম শুকিয়ে গিয়েছে? তুমি তাহলে এখানে পানির অপেক্ষাতেই বসে থাকো। এই বলেই ছেলেগুলো সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। কিন্তু তারপরও বাহারির কাছে মনে হচ্ছিল যে এই নদীতে পানি আসবে, তাই সে সেখানে বসে অপেক্ষা করতে থাকে। এভাবে প্রায় অনেক সময় পার হয়ে যায়। বাহারি তখন তার স্কার্ফ খুলে ব্রিজটির উপরে খেলছিল। তবে সে উপর থেকে বারবার নিচেও তাকাচ্ছিল। সে দেখছিল নদীটিতে পানি এসেছে কিনা। এভাবে করে যখন আরও অনেক সময় পার হয়ে যায়, তখন বাহারি সেখানে অনেক ক্লান্ত হয়ে পড়ে। আর সে নিজের অজান্তেই সেই ব্রিজটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে গেলে আবারও সে ব্রিজটির উপরে বসে থাকে এবং নদীর দিকে তাকিয়ে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে তার মা ফাতেমা চলে আসে। ফাতেমা এতক্ষণ ধরে বাহারিকে একদম পাগলের মতো খুঁজছিল। তাই সেই ব্রিজের উপর বাহারিকে দেখে বলে, তোমাকে না কতবার বলেছি যে তুমি একা একা কোথাও যাবে না? তোমাকে এতক্ষণ কত খুঁজেছি জানো? এখানে কি করছো তুমি? বাহারি তখন তার মাকে বলে, আমি দেখছিলাম নদীতে পানি এসেছে কিনা। আচ্ছা মা, নদীতে কখন পানি আসবে? ফাতেমা তখন বাহারিকে কিছুই বলতে পারে না। সে বাহারির কাছে এসে তাকে আদর করে। এরপর সে তার মেয়ের সঙ্গেই কিছুক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে। সে আসলে তার মেয়ের এই আশাকে ভেঙে দিতে চায় না। তাই সেও তার মেয়ের সাথে এই আশাতেই দাঁড়িয়ে থাকে যে যদি নদীতে কোনোভাবে পানি এসে যায়। এভাবেই বাহারি প্রতিদিন সেই ব্রিজের কাছে আসত আর সে দেখত নদীতে পানি এসেছে কিনা। বাহারির এই কষ্ট ফাতেমা আর সহ্য করতে পারছিল না। তাই সে একদিন বাহারিকে নিয়ে একটি জায়গাতে যায়। সেখানে অনেক বড় একজন প্রফেসর থাকে। আর এই প্রফেসর তার হাজবেন্ডের অনেক কাছের বন্ধু ছিল। তার নাম হলো আদনান। যদি সে বাহারির জন্য কিছু একটা করতে পারে, এই আশা নিয়ে সে আদনানের কাছে যায়। আদনান তখন তাকে এবং বাহারিকে সাথে নিয়ে সেখানকার স্থানীয় শিক্ষা কার্যালয়ে যায় এবং সেখানে সে বাহারির টেস্টের কিছু কাগজ দেখায়। কারণ যদি তারা বাহারিকে সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলেও বাহারিকে পুরাতন স্কুলে ভর্তি করা যাবে। তারা তখন কিছুতেই তাকে সার্টিফিকেট দিতে চাইছিল না, কারণ বাহারি কাগজটিতে নিজের ইচ্ছে মতোই সবকিছু এঁকেছে। তবে আদনান এখানে অফিসারকে বোঝানোর চেষ্টা করে। সে এখানে তাদের দুজনকেই বলে, দেখুন, বাহারি ছোট্ট একটা বাচ্চা মেয়ে। ওর কল্পনাতে যা এসেছে সে সেটাই এঁকেছে। বাচ্চারা তো এরকম করবেই, তাই না? কিন্তু আমাদেরকে ওকে সবকিছু শেখাতে হবে। বাহারি আসলে প্রতিবন্ধী নয়। যদিও প্রতিবন্ধী হতো, তাহলে প্রতিবন্ধীদের স্কুলে দিতে ওর মায়ের কোনো আপত্তি থাকতো না। তাও ওর মা ওকে নতুন স্কুলে ভর্তি করিয়েছিল। কিন্তু অনেক ছোট তো, তাই সে বারবার তার পুরাতন স্কুলে ছুটে আসছে, কারণ সেখানেই তার প্রিয় বন্ধুরা রয়েছে। এই বাচ্চার মনটা একটু বোঝার চেষ্টা করুন। আমার বিশ্বাস বাহারি ওর বন্ধুদের সাথে পড়লে খুব ভালো করবে।
কিন্তু অফিসার এখানে তার কোনো কথাই শুনতে চাইছিল না। এবার আদনান তখন তাদের দুজনকে বলে, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার যে আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা আমাদের দেশে জন্মায়নি, কারণ যদি এখানে জন্মাতো তাহলে এই দেশের নিয়মকানুনের জন্য বিজ্ঞান আজকে অনেক বছর পিছিয়ে থাকত, আর সেও হয়তো এত বড় বিজ্ঞানী হতে পারত না। তার ত্রুটির জন্য তাকে পিছিয়ে দেয়া হতো। এই বলে আদনান বাহারি এবং ফাতেমাকে নিয়ে সেখান থেকে চলে আসে। ফাতেমারও অনেক মন খারাপ ছিল, তবে সে এখন তার সমস্ত আশা ছেড়ে দিয়েছে। কিন্তু ছোট্ট বাহারি এখনও হাল ছেড়ে দেয়নি। সে তার বিশ্বাস নিয়ে প্রতিদিন আবারও সেই ব্রিজের কাছে যেতে থাকে। এবার একদিন যখন সে ব্রিজে দাঁড়িয়ে নদীর অবস্থা দেখছিল, ঠিক তখনই একজন বৃদ্ধ লোক সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। বাহারি তখন সেই লোকটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আঙ্কেল, আপনি কি বলতে পারেন যে এই নদীতে পানি কবে আসবে? বৃদ্ধ লোকটি শুধু বাহারির দিকে একটু তাকায়, আর সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এবার প্রতিদিনের মতো অপেক্ষা করতে করতে বাহারি সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে সে অনেক সুন্দর একটি স্বপ্ন দেখে। সে দেখতে পায় যে সে তার পুরনো স্কুলে ফিরে গিয়েছে, আর সে তার বন্ধুদের সাথে অনেক মজা করছে। কিন্তু কিছুক্ষণ পর বাহারির চোখ খুলতেই তার সমস্ত স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। বাহারি বুঝতে পারে যে এতক্ষণ সে শুধুমাত্র স্বপ্ন দেখেছে। এরপর পরের দিন ফাতেমা বাহারিকে আবারও স্কুলে দিয়ে আসলে বাহারি তখন সোজা তার পুরাতন স্কুলে যায়, আর সে তার একজন বান্ধবীর কাছে জানতে চায় যে আজকে এখান থেকে কি কি হোমওয়ার্ক দিয়েছে। তার বান্ধবী তখন তাকে সমস্ত কিছু দেখায়। এরপর বাহারি হোমওয়ার্কগুলো তার খাতাতে লিখে নেয়, আর সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায় এবং সেই হোমওয়ার্কগুলো সে বাড়িতে বসেই করতে থাকে। এখন বাহারি এটা প্রতিদিনই করে। সে তার বন্ধুদের কাছ থেকে নোট নিয়ে আসে, আর বাড়িতে এসে সে সেগুলো একা একাই কমপ্লিট করে। পরের দিন বাহারি প্রতিদিনের মতো আবারও সেই ব্রিজের উপর দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক তখনই সেই ব্রিজের উপর একটি গাড়ি এসে থামে। আসলে এখানে প্রফেসর আদনান এসেছে, যে কিনা বাহারির বাবার বন্ধু। সে আসলে বাহারিদের বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু এই ব্রিজের উপর সে বাহারিকে দেখে অনেক অবাক হয়, আর সে সঙ্গে সঙ্গেই বাহারির কাছে আসে। কিন্তু বাহারি যাদেরকে খুব একটা চিনত না, তাদের সঙ্গে কথা বলতে সে ভয় পেত। তাই আদনান তখন বাহারির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু বাহারি এখানে কোনো কথা না বলে মনোযোগ দিয়ে নিচের দিকেই তাকিয়েছিল। এবার আদনান খুব আদর করে বাহারিকে জিজ্ঞাসা করে, নিচের দিকে তাকিয়ে তুমি কি দেখছো মা? বাহারি এতে কিছুটা কমফোর্টেবল হয়। সে তখন আদনানকে বলে, আমি নিচে তাকিয়ে এটা দেখছি যে নদীতে পানি এসেছে কিনা। আদনান তখন বলে, কেন, পানি দিয়ে তুমি কি করবে? বাহারি তখন তাকে বলে, এখানেই পানি আসলেই তো আমি আমার পুরাতন স্কুলে ফিরে যেতে পারবো। ম্যাম আমাকে বলেছে যেদিন এই নদীতে পানি আসবে সেদিনই সে আমাকে ওই স্কুলে ভর্তি নেবে, তাই আমি এখানে বসে আছি। একথা শুনে আদনানের অনেক খারাপ লাগে। আদনান তখন বাহারির মাথায় হাত বুলিয়ে দেয়। ধীরে ধীরে বাহারির সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। বাহারি তখন আদনানকে খুব সুন্দর একটি কবিতা শোনায়, আর এই কবিতাটি অনেক বড় ছিল। তারপরও বাহারি খুব সুন্দরভাবে কবিতাটি বলতে পেরেছে। আর বাহারির এমন প্রতিভা দেখে আদনান অনেক অবাক হয়ে যায়, কারণ এইটুকু বাচ্চা এত বড় কবিতা মুখস্থ রাখতে পেরেছে। এটা তো বাহারির অনেক ভালো দিক, তার স্মৃতিশক্তি হয়তো অনেক প্রখর। এবার আদনান বাহারিকে তার গাড়িতে তুলে নেয়। এরপর সে বাহারিকে নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু বাড়িতে যাওয়ার পথে আদনান গাড়িতে বসে বাহারিকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। প্রশ্নগুলো ছিল বিভিন্ন রঙের ব্যাপারে, বর্ণমালার ব্যাপারে এবং সাধারণ জ্ঞানের কঠিন কিছু প্রশ্ন করে। তবে বাহারি এখানে তার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেয়। এতে করে আদনান বুঝতে পারে যে বাহারি আসলে তার বয়সী অন্যান্য বাচ্চাদের চাইতে অনেক মেধাবী, কিন্তু তার জীবনে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের পর থেকে সে অনেক বেশি আতঙ্কিত থাকে। সে ওই ঘটনা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। এবার আদনান তখন বাহারিকে নিয়ে অন্য আরেকটি স্কুলে চলে যায়। বাহারি সেই স্কুলের বাহিরে একা একাই খেলছিল। এদিকে আদনান সেই স্কুলের প্রিন্সিপালকে বাহারির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। যদিও এই প্রিন্সিপাল প্রথমে খুব ভালোভাবেই আদনানের কথা শুনছিল, কিন্তু যখনই প্রিন্সিপাল জানতে পারে যে বাহারি ইভ্যালুয়েশন টেস্টে পাশ করতে পারেনি, তখন সে আর বাহারিকে তার স্কুলে নিতে চায় না। কারণ তখন ইরানের নিয়মই ছিল এটা, প্রত্যেকটি বাচ্চাকে যে কোনো সাধারণ স্কুলে ভর্তি হতে হলে ইভ্যালুয়েশন টেস্টে অবশ্যই পাশ করতে হবে। তাই বাহারিকে সেই স্কুল থেকেও ফেরত পাঠিয়ে দেয়া হয়, কারণ এটা তাদের আইনের বাইরে। তাই আদনান এখানে বাহারির ট্যালেন্টের ব্যাপারে বলার পরেও প্রিন্সিপাল কোনোভাবেই বাহারির ভর্তি নেয় না। এবার পরের দিন আবারও যখন বাহারি সেই ব্রিজের কাছে যায়, তখন প্রতিদিনের মতো ক্লান্ত হয়ে সে আবারও ঘুমিয়ে পড়ে। আর আজকে সে আরও একটি স্বপ্ন দেখে। সে দেখতে পায় যে একটি জায়গাতে অনেক বরফ পড়ছে, আর মরুভূমির মতো একটি জায়গা বরফের চাদরে ঢাকা পড়েছে, আর সে চুপচাপ দাঁড়িয়ে এই বরফ পড়ার দৃশ্য দেখছে। বাহারি আসলে যা কিছু স্বপ্ন দেখছিল, এই সব কিছুই হলো তার কল্পনা। সে সারাদিন যা কিছু চিন্তা করে সেটাই সে ঘুমানোর পর স্বপ্নের মধ্যে দেখতে পায়। এই স্বপ্নগুলোই তো তার আশা এবং ভরসা।
এগুলোর জন্যই সে এখনো বিশ্বাস করে যে নদীতে অবশ্যই একদিন পানি আসবে। তো বাহারি যখন এই ব্রিজের উপরে গভীর ঘুমে মগ্ন ছিল, ঠিক তখনই সেখানে আদনান এসে তাকে জাগিয়ে তোলে। এরপর বাহারি আদনানকে তার স্বপ্নের কথা বলে। আদনান তখন বাহারিকে বলে, বাহ, তুমি তো অনেক সুন্দর স্বপ্ন দেখেছ। এই স্বপ্নের অর্থও কিন্তু অনেক সুন্দর, সেটা কি তুমি জানো? এই স্বপ্নের অর্থ হলো খুব শীঘ্রই তোমার অনেক বড় একটি ইচ্ছে পূরণ হবে। কিন্তু তোমার এই ইচ্ছে পূরণের জন্য তোমাকে শুধু একটুখানি পরিশ্রম করতে হবে। তোমাকে 2 থেকে 3 বার সামান্য কিছু পরীক্ষা দিতে হবে। আচ্ছা, তোমার কি মনে আছে সেদিন আমি গাড়িতে তোমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম, আর তুমি কত সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিয়েছ। এরকমভাবে টিচার যখন তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, তুমি ঠিক সেভাবেই সেই প্রশ্নগুলোর উত্তর দিবে, ঠিক আছে? আমি জানি তুমি পারবে, কারণ তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বাহারি তখন আদনানকে বলে, জানেন আঙ্কেল, ইভলিউশন টেস্টে টিচার আমাকে যে সমস্ত প্রশ্ন করে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু আমার কেন যেন তাদেরকে দেখলে অনেক ভয় লাগে, তাই আমি কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারি না। কিন্তু আদনান তখন এখানে বাহারিকে অনেক ভালোভাবে বোঝায় যে সে যদি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে তাকে সবাই ভালোবাসবে, আর সে তার পুরনো স্কুলেও ফিরে যেতে পারবে। বাহারি তখন আদনানকে কথা দেয় যে এবার সে সত্যি সত্যিই সব প্রশ্নের উত্তর দেবে। এবার পরের দিন সকালবেলায় বাহারি স্কুল ড্রেস পরে রেডি হয়ে তার বাবার কবরের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সে এখানে দাঁড়িয়ে তার বাবার কাছে দোয়া চায় যাতে করে সে সকল পরীক্ষায় সফল হতে পারে। এবার সেদিনও বাহারি সেই ব্রিজের কাছে চলে আসে। আসলে তার মনের কোনো না কোনো জায়গায় একটি আশা ছিল যে যদি কোনোভাবে এই নদীতে পানি চলে আসে তো আজকে আবারও এক বুক আশা নিয়ে বাহারি নদীর দিকে তাকায়। কিন্তু এরপর সে যেটা দেখতে পায় সেটা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। সে আজকে কোনো স্বপ্ন দেখছে না, বরং সবটাই সত্যি। বাহারি দেখতে পায় নদীতে পানির স্রোত চলে এসেছে। এ দৃশ্য দেখার পর বাহারি সেখানে খুশিতে চিৎকার করে ওঠে। সে আনন্দে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সে এখানে লাফিয়ে লাফিয়ে চিৎকার করে বলছিল, নদীতে পানি চলে এসেছে, সবাই দেখো, শুকনো নদীতে পানি এসেছে। এরপর বাহারি সেখান থেকে দৌড়তে থাকে, কিন্তু তার পায়ের সমস্যার কারণে সে তো ঠিকমতো হাঁটতেও পারত না। তবে তারপরও আজ সে প্রাণ ভরে দৌড়াচ্ছে। আজকে সে যেন তার দেহের মধ্যে প্রাণ খুঁজে পেয়েছে। এবার বাহারি স্কুল ড্রেস পরে কোনো মতে দৌড়তে দৌড়তে তার পুরাতন স্কুলে চলে যায়, আর সে স্কুলের মধ্যে প্রবেশ করে তাড়াতাড়ি করে প্রিন্সিপাল ম্যামের কাছে যায়। তার ঠোঁটে লেগে থাকা হাসি বলে দিচ্ছিল যে সে কতটা আশা নিয়ে স্কুলে আবারও ফিরে এসেছে। এরপর বাহারি সোজা প্রিন্সিপালের রুমে চলে যায়, আর সে এখানে এসেই প্রথমে প্রিন্সিপালকে সালাম দেয়। কিন্তু প্রিন্সিপাল এখানে বাহারিকে দেখে মোটেও খুশি হয় না, বরং সে এখানে বাহারিকে বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? বাহারি তখন তাকে বলে, আমি স্কুলে ফিরে এসেছি ম্যাম। আপনি না সেদিন বলেছিলেন যেদিন হোয়াইট ব্রিজের নিচে শুকনো নদীতে পানি আসবে সেদিন আপনি আমাকে স্কুলে ভর্তি নেবেন, তাই তো আমি এখানে এসেছি। নদীতে পানি চলে এসেছে ম্যাম, আমি কি এখন তাহলে আমার ক্লাসে যাব? প্রিন্সিপাল তখন বাহারিকে বলে, ও আচ্ছা, তোমার মা তাহলে এখন তোমাকে মিথ্যে বলাও শেখাচ্ছে? আর তোমার মাকে দেখলে এমনই মনে হয় সেদিন ব্রিজের উপর আমার সাথে কতটা জঘন্য ব্যবহার করেছে। ওই মহিলার দ্বারা সবকিছুই সম্ভব, কিন্তু আমি তো তোমাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এমনিতে তোমার মুখ দিয়ে তো কোনো কথা বের হয় না, আর আজকে এসে আমার কাছে মিথ্যে কথা বলছো। যে নদীতে 20 বছর ধরে পানি নেই সেই নদীতে নাকি পানি আসবে। যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। একথা শুনে বাহারির নিষ্পাপ মুখটা একদম শুকিয়ে যায়। সে ধীরে ধীরে অফিস রুম থেকে বেরিয়ে আসে। যতটা খুশি নিয়ে সে আজকে স্কুলে ফিরে এসেছিল ঠিক ততটাই কষ্ট বুকে নিয়ে বাহারি ফিরে যাচ্ছে। বাহারি দৌড়তে দৌড়তে কোনো মতে আবারও সেই হোয়াইট ব্রিজে চলে আসে, আর সে এখানে এসে নদীর দিকে তাকায় এটা বোঝার জন্য যে সে কোনো কিছু ভুল দেখেছে কিনা। কিন্তু না, নদীতে তো সত্যি সত্যিই পানি আছে। সে এখানে মনে মনে শুকরিয়া আদায় করে। এরপর সে ব্রিজের উপর বসে কিছু একটা ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই তার ঘুম ভাঙে একটি গাড়ির আওয়াজে। এই গাড়িটি ছিল বাহারির পুরনো স্কুলের প্রিন্সিপালের। গাড়িটি দেখে বাহারি তাড়াতাড়ি করে উঠে পড়ে, আর সে সোজা গাড়িটির সামনে দাঁড়িয়ে যায় এবং সে তার 2 হাত দিয়ে ব্রিজের রাস্তা বন্ধ করে রাখে। প্রিন্সিপাল বুঝতে পারছিল না যে বাহারি এমনটা কেন করছে। সে তখন গাড়ি থেকে নেমে বাহারির কাছে আসলে বাহারি তাকে দেখে মুচকি হাসে, আর সে নদীর দিকে ইশারা করে। এরপর প্রিন্সিপাল যখনই নদীর দিকে তাকায় তখন সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে নদীতে তো সত্যি সত্যিই পানি চলে এসেছে। এরপর প্রিন্সিপাল বাহারির দিকে তাকায়, আর বাহারি এখানে প্রশান্তির এক হাসি দিয়ে তাকে বুঝিয়ে দেয় যে স্কুলে সে তাকে মিথ্যে বলেনি। কিন্তু তারপরও প্রিন্সিপালের সন্দেহ হচ্ছিল। সে তখন চারিদিকটা ভালোভাবে দেখতে থাকে, আর কিছুক্ষণ পর দূরে থাকা একজন বৃদ্ধ লোকের উপর প্রিন্সিপালের চোখ পড়ে, যে কিনা একটি জমিতে কাজ করছিল।
প্রিন্সিপাল তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কাছে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে এই নদীতে পানি এলো কিভাবে। লোকটি তখন প্রিন্সিপালকে সেখানে থাকা একটি ঘর দেখিয়ে দেয় আর সেখানেই দাঁড়িয়েছিল আদনান। প্রিন্সিপাল তখন আদনানের কাছেও নদীতে পানি আসার কারণ জানতে চায়। এদিকে ব্রিজের উপর দাঁড়িয়ে বাহারি এই সমস্ত কিছু দেখছিল। তবে সবকিছু দেখে সে দূর থেকেই বুঝতে পারে যে প্রিন্সিপাল এবং আদনানের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু কি নিয়ে ঝগড়া হচ্ছে বাহারি এটাই বুঝতে পারছিল না। আসলে নদীতে যেই পানি এসেছে সেই পানির ব্যবস্থা আদনানই করেছে। সে আসলে দূরে একটি পাম্প সেট করেছে যাতে করে নদীতে স্রোতের মতো পানি যায়, কারণ আদনান ছোট্ট বাহারির মনটাকে ভেঙে দিতে চায়নি। সে তার মনে আশার আলো জাগিয়ে তুলতে চেয়েছিল যাতে করে বাহারি তার মনে অনুপ্রেরণা পায় আর সে ইভলিউশন টেস্টেও পাশ হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটি প্রিন্সিপালের মোটেও পছন্দ হয়নি। তার মতে আদনান নাকি বাচ্চাদের মস্তিষ্ক বিগড়ে দেওয়ার চেষ্টা করছে, তাই তো সে বাহারিকে মিথ্যে আশ্বাস দিচ্ছে। এরপর প্রিন্সিপাল এখানে আদনানকে নানা ধরনের কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সে বাহারির দিকে একবারও ঘুরেও তাকায় না। বাহারি এতে বুঝতে পারে যে হয়তো কিছু একটা হয়েছে। এবার বাহারি দূর থেকে আদনান এবং সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায় আর তাদের হালচাল দেখে বাহারি সবকিছুই বুঝে যায় যে নদীতে যেই পানিটি এসেছে সেই পানির ব্যবস্থা আদনানই করেছে। বাহারির কেন যেন আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সে তখন ব্রিজের একদম কিনারায় চলে যায় আর সে আজকে সেখানে প্রচণ্ড কাঁদছিল। সে কোনোভাবেই তার চোখের পানি বন্ধ করতে পারছিল না। এভাবেই প্রায় অনেক সময় ধরে কাঁদতে কাঁদতে সে ব্রিজের উপর দৌড়তে দৌড়তে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ডাকছিল যে কেন তার সঙ্গে এমন হচ্ছে। এরপর যখন সে ব্রিজের একটি কোনায় বসে কাঁদছিল ঠিক তখনই সেখানে সেই ছেলেগুলো চলে আসে যাদের সঙ্গে এর আগেও একবার বাহারির ব্রিজের উপরে দেখা হয়েছিল। তো এই ছেলেগুলো এখানে বাহারিকে ভরসা দেয়। তারা বলে যে বাহারি অবশ্যই ইভলিউশন টেস্টে পাশ করবে, তাই সে যেন মন খারাপ না করে প্র্যাকটিস করে। এরপর সেই ছেলেগুলো যখন সেখান থেকে চলে যায় বাহারি তখন পুরো ব্রিজে দৌড়তে থাকে আর বারবার বলতে থাকে লাল নীল হলুদ। সেই সাথে সে 1 2 3 ABCD থেকে শুরু করে সমস্ত কিছুই বলছিল যে প্রশ্নগুলো ইভলিউশন টেস্টে তাকে করা হবে। এরপর পরের দিন সকালবেলা ফাতেমা তার মেয়ে বাহারিকে নিয়ে ইভলিউশন টেস্টের উদ্দেশ্যে রওনা হয়। তারা গাড়িতে করে সেই জায়গাতে চলে যায় আর এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই যে বাহারি তার স্কুলে ফিরে এসেছে আর তার সমস্ত বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে। বাহারি এখানে তার বন্ধুদেরকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় আর সে এখানে খুশিতে লাফাতে থাকে। অর্থাৎ এবার বাহারি ইভলিউশন টেস্টে পাশ করতে পেরেছে, তাই তাকে পুরনো স্কুলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আর বাহারির সাথে তার বান্ধবীরা অনেক খুশি ছিল। তারা সবাই মিলে এখানে বাহারির সঙ্গে আনন্দ করছিল। ছোট্ট বাহারির স্বপ্ন সত্যি সত্যি আজকে পূর্ণতা পেয়েছে। আসলে একটি বাচ্চা যেমনই হোক তাদের মনটা কিন্তু একদমই কোমল। তারা অল্পতেই যেমন খুশি হয়ে যায় ঠিক তেমনি অল্পতেও অনেক দুঃখও পায়। যদিও আমাদের সমাজে স্বাভাবিক বাচ্চাদেরকে মূল্যায়ন করা হয়, কিন্তু একটু ত্রুটি সম্পন্ন বাচ্চাদেরকে নানা জায়গাতে অবহেলা করা হয়। ঠিক যেমন বাহারি, তার ত্রুটিগুলো বিবেচনা করে কেউ কখনো তার প্রতিভা সম্পর্কে জানতেই চায়নি। কিন্তু যখনই বাহারি কারো আদর স্নেহ এবং ভালোবাসা পেল তখনই ত্রুটিগুলোর মাঝে সে তার প্রতিভা ফুটিয়ে তুলতে পেরেছে। তাই কখনো কোনো ত্রুটি সম্পন্ন বাচ্চাকে অবহেলা করা যাবে না। প্রতিটি বাচ্চার মতো তাদেরকেও সমানভাবে ভালোবাসতে হবে, তাদের কথারও মূল্যায়ন করতে হবে। তাহলেই এই বাচ্চাগুলো আমাদের হাত ধরে এগিয়ে যেতে পারবে অনেক দূর।